আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি অবিচল সমর্থনের অংশ হিসেবে তেল আবিবের কাছে একটি সামরিক লক্ষ্যবস্তুতে এবং দুটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অবিরাম বোমা বর্ষণের মধ্যে এই হামলা চালানো হল। ইয়েমেনের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার প্রজেক্টাইল ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়, সশস্ত্র বাহিনীর ড্রোন ইউনিট ইয়াফা নামের ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং হামলার লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে। তারা জানান, ইহুদিবাদী দখলদারদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী যোদ্ধাদের বিজয়কে ত্বরান্বিত করতে এই অভিযান চালানো হয়। একই সঙ্গে এটি ছিল গাজায় আমাদের ভাইদের বিরুদ্ধে গণহত্যা এবং ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের প্রতিশোধ। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায়, ইসরায়েলে আঘাত হানার পাশাপাশি সোমবার তাদের নৌ ও ড্রোন বাহিনী বেশ কয়েকটি ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করে দুটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে যৌথ সামরিক অভিযান পরিচালনা করে। 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে নিয়মিতভাবে হামলা চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। তারা জানিয়েছেন, গাজা যুদ্ধ বন্ধ করে উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে না নেওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। গাজায় অবশিষ্ট সব বন্দীর মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি। মঙ্গলবার আল জাজিরা এক ভিডিও পোস্ট করে এই খবর জানিয়েছে। ভিডিওটি যাচাই করেছে আল জাজিরার সনদ এজেন্সি। ভিডিওটিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা নেতানিয়াহুর দলের সদর দফতরে যাওয়ার আগে হাবিমা স্কয়ারে জড়ো হন এবং সরকারের গাজা নীতি এবং গাজার জনগণের বিরুদ্ধে আবার গণহত্যামূলক যুদ্ধ শুরু করার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে শীর্ষ নিরাপত্তা ও আইন কর্মকর্তাকে অপসারণ করারও কঠোর সমালোচনা করেন তারা। গাজায় বন্দী ইসরায়েলিদের পরিবারও বিক্ষোভে অংশ নেয়। তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে একটি চুক্তিতে আসার আহ্বান জানান। বিক্ষোভে অংশগ্রহণকারীরা মন্ত্রীদের প্রতি দাবি জানান, তারা যেন ব্যক্তিগত স্বার্থের চেয়ে বন্দীদের মুক্তির বিষয়কে প্রাধান্য দেন। হামাসের সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের সমালোচনা করেন তারা। এদিকে হামাস বলেছে, স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহার এবং আরব ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে কেবল গাজার ইসরায়েলি বন্দীরা মুক্তি পাবেন। প্রতিরোধ সংগঠনগুলোকে নিরস্ত্র করা কিংবা গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনাও উড়িয়ে দিয়েছেন তারা। গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ফ্রান্স, মিশর ও জর্ডান। তাছাড়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছে, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য আন্তর্জাতিক সম্মেলন করবে ফ্রান্স ও সৌদি আরব। মিশরের কায়রো শহরের আল ইত্তেহাদিয়া প্রেসিডেন্সিয়াল প্যালেসে সোমবার বৈঠকে বসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ ও আঞ্চলিক উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেন তারা। সে সঙ্গে বৈঠকে উপত্যকাটিতে মানবিক সহায়তা প্রবেশ ও বন্দীদের মুক্তির দাবি জানানো হয়। যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রো গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ না করার আহ্বান জানান। দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে সৌদি আরবের সঙ্গে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার কথা জানান তিনি। মিশরের প্রেসিডেন্ট সিসি জানান, গাজা নিয়ে প্যারিস ও কায়রোর অবস্থান এক। এছাড়াও বৈঠকে মিশর ও ফ্রান্সের মধ্যে স্বাক্ষর হয় বেশ কিছু সহযোগিতা চুক্তি, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবহন খাতে যৌথ পদক্ষেপের ঘোষণা আসে দুই দেশের পক্ষ থেকে। ইসরায়েলের ভিত নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আছে বলে দাবি করেছে হামাস। ইসরায়েলের আশদোদ ও আশকেলনে রোববার রাতে 10টি রকেট নিক্ষেপের পর সংগঠনটির মুখপাত্র জিহাদ তাহা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করলেন। সাক্ষাৎকারে জিহাদ বলেন, ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। তিনি বলেন, ফিলিস্তিনে যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল। দেশটির ফ্যাসিস্ট সরকার নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরক্ষার জন্যই আশদোদ ও আশকেলনে হামলা করা হয়েছে। তিনি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের টেম্পল মাউন্ট পরিদর্শনের নিন্দা জানিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনের ভূমিতে থাকবে এবং গণহত্যা চালাবে, পশ্চিম তীরে জমি দখল করবে, বসতি স্থাপন করবে এবং পবিত্র স্থানগুলোকে অপবিত্র করবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।
আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে এক বৈঠক থেকে ইসরায়েলি রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে। ইথিওপিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আব্রাহাম নেগিউসেকে সোমবার আদিস আবাবাম আফ্রিকান ইউনিয়ন সদর দপ্তরের ম্যান্ডেলা হলে অনুষ্ঠিত বৈঠক থেকে বহিষ্কার করা হয়। রুয়ান্ডার গণহত্যা নিয়ে অনুষ্ঠিত বার্ষিক সভায় তার অংশগ্রহণে একাধিক আফ্রিকান দেশ আপত্তি জানালে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কূটনৈতিক সূত্রগুলো বলেছে, ইসরায়েলি রাষ্ট্রদূতের উপস্থিতি অপ্রত্যাশিত ছিল এবং তার উপস্থিতির বিরুদ্ধে একাধিক দেশের প্রতিনিধিরা কড়া আপত্তি জানান। পরিস্থিতি এমন হয়েছে, যতক্ষণ না তিনি হল ত্যাগ করেন ততক্ষণ পর্যন্ত বৈঠক স্থগিত রাখতে হয়। কে বা কারা তাকে আমন্ত্রণ জানিয়েছিল, ঘটনার পর আফ্রিকান ইউনিয়ন এই ব্যাপারে তদন্ত শুরু করেছে। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও আফ্রিকান ইউনিয়নের আদিস আবাবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে ইসরায়েলি প্রতিনিধি দলকে বের করে দেওয়া হয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সোমবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ওই সময় ট্রাম্প জানান, তার বিশ্বাস গাজায় দ্রুত যুদ্ধ বন্ধ হবে এবং বন্দীরা মুক্তি পাবে। তবে তিনি আবারও গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলেন। ট্রাম্প দাবি করেন, অনেক দেশ গাজার মানুষকে নিতে আগ্রহী, যদিও মধ্যপ্রাচ্যের দেশগুলো এর আগে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। ট্রাম্প বলেন, সেখানে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের শান্তিরক্ষী বাহিনী থাকা, গাজাকে নিয়ন্ত্রণ করা এবং এর মালিকানা থাকা খুব ভালো একটি বিষয় হবে। তিনি বলেন, অনেক দেশ আছে যারা তাদের নেবে এবং সেখানে ফিলিস্তিনিদের একটি স্বাধীন অঞ্চল থাকবে যেখানে মানুষকে প্রতিদিন মরতে হবে না। গাজাকে নরক হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, গাজা অসাধারণ একটি জায়গা, কিন্তু এখন সেখানে কেউ থাকতে চায় না। ইসরায়েল কেন ২০০৫ সালে গাজা থেকে সেনা ও বসতি সরিয়ে নিয়েছিল সেই প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে, গাজা থেকে শান্তির জন্য ইসরায়েল সেনা প্রত্যাহার করে নিয়েছিল, কিন্তু সেই শান্তি আসেনি। ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, গাজা এখন একটি যুদ্ধক্ষেত্র। সেখানে তারা গাজাবাসীকে আটকে রাখেননি, তারা চাইলে অন্য দেশে চলে যেতে পারেন, কিন্তু হামাস তাদের যেতে দিচ্ছে না। এরপর নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, গাজাকে পুনর্গঠনের সময় ট্রাম্প গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেবার যে প্রস্তাব দিয়েছেন তাতে তার সমর্থন রয়েছে। তিনি বলেন, গাজাবাসীকে গাজায় আটকে রাখা হয়েছে। এটি যুদ্ধক্ষেত্র হওয়া সত্ত্বেও তাদের কোথাও যেতে দেওয়া হচ্ছে না। আমরা তাদের অবরুদ্ধ করিনি, আমরা তাদের আটকে রাখছি না। এ সময় ইউক্রেন ও সিরিয়ার যুদ্ধের কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, এ দুটি দেশে যুদ্ধ চলার সময় বেসামরিক মানুষকে অন্যত্র সরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। নেতানিয়াহু দাবি করেন, গাজাবাসীকে নেওয়ার জন্য কিছু দেশের সঙ্গে তাদের ইতিবাচক কথা হয়েছে, তবে দেশগুলোর নাম তিনি উল্লেখ করেননি। ধারণা করা হচ্ছে মিথ্যা তথ্য দিয়েছেন তিনি, কারণ এর আগে ইসরায়েলি কর্মকর্তারা আফ্রিকার ৩টি দেশের নাম উল্লেখ করে বলেছিলেন তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে, কিন্তু পরে সেসব দেশ এই দাবি প্রত্যাখ্যান করে এবং ইসরায়েলের মিথ্যাচার প্রকাশ করে। নেতানিয়াহু বলেন, গাজার মানুষ নিজের ইচ্ছায় সেখানে যেতে চায়, সেখানে যেন যেতে পারে তা নিশ্চিত করবে ইসরায়েল। ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাকে ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু বলে অভিহিত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। সোমবার ৬০ ফিলিস্তিনি নিহত হবার পর এদিন রাতে ইসরায়েলি বোমায় আরও অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হন। যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে সরাসরি আলোচনা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ১২ এপ্রিল শনিবার বৈঠকটি হবে। এই বৈঠকের বিষয় নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও। তিনি বলেন, আলোচনা একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে পরোক্ষভাবে হবে, তবে এটিকে একই সঙ্গে একটি সুযোগ এবং একটি পরীক্ষা বলে উল্লেখ করেছেন তিনি। ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা হবে খুব উচ্চ পর্যায়ে এবং কোনো চুক্তি না হলে এটি ইরানের জন্য খুব খারাপ হবে। আলোচনা শনিবার শুরু হবে জানিয়ে তিনি বলেন, তেহরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাতে পারবে না। গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার নিশ্চিত করেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনাটি ১২ এপ্রিল ওমানে অনুষ্ঠিত হবে। তিনি এক্সে লিখেছেন, এটি যেমন একটি সুযোগ তেমনই একটি পরীক্ষা, বল এখন আমেরিকার কোর্টে। মার্চে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের নেতার কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন, যেখানে আলোচনার আগ্রহ প্রকাশ করা হয়। ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও তৃতীয় পক্ষের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করতে আগ্রহের ইঙ্গিত দিয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা শুল্ক যুদ্ধের শেষ দেখে নেবার অঙ্গীকার করেছে চীন। ট্রাম্প চীন থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ক্ষেত্রে নতুন করে আরও 50% শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর চীনা বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীনের বিরুদ্ধে শুল্ক বাড়ানোর মার্কিন হুমকিটি একটি ভুলের উপর আরেকটি ভুল। এর মধ্য দিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রতারণা করার স্বভাব প্রকাশ পেয়েছে। চীন কখনো এটা মেনে নেবে না। যুক্তরাষ্ট্র শুল্ক চীন তার নিজস্ব অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য শক্তভাবে পাল্টা ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেছে চীনা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি নিজের সিদ্ধান্তে অটল থাকে তাহলে এর শেষ না দেখা পর্যন্ত চীনের লড়াই চলবে। 2 এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর আরোপ করা হয় 34% শুল্ক। এর আগে দেশটির ওপর 20% শুল্ক আরোপ করা হয়েছিল। এর জবাবে গত শুক্রবার মার্কিন পণ্যের ওপর 34% শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। আগামী বৃহস্পতিবার থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা। তবে বেইজিং নতুন করে যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে সেটা প্রত্যাহার না করলে দেশটির ওপর আরও 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের পণ্য আমদানিতে শুল্ক আরোপ করার কারণে বৈশ্বিক মন্দার আশঙ্কা করা হচ্ছে। এমনকি ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির অনেকে এই পদক্ষেপের সমালোচনা করেছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।